আসসালামু আলাইকুম সবাইকে। বোর্ড পরীক্ষা যখন অনেক কাছাকাছি চলে আসে তখন তোমাদের বড় একটা কনফিউশনের জায়গা হচ্ছে যে ভাইয়া সৃজনশীলের ফরম্যাটটা কি হবে, কয় পেজ লিখবো। কেননা এই সময় তোমরা এক এক রকম ফরম্যাট দেখা শুরু করো, এক এক রকম পেজের কথা শোনো। তো এই রকম কনফিউশন যেন তোমাদের মধ্যে না থাকে, আজকে সেটা নিয়েই ভিডিও, যে একজন বোর্ড টপারদের মতো কিংবা ভালো একটা মার্কস অর্জন করার জন্য তোমাকে সৃজনশীলটা কিভাবে লিখতে হবে, কয় পেজ লিখতে হবে, কিংবা আসলে কি কি তোমাকে সেখানে ইনক্লুড করতে হবে। আজকে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো আমার অভিজ্ঞতার আলোকে, আমার ফ্রেন্ডদের অভিজ্ঞতার আলোকে, এবং আমার টিচাররা যারা হচ্ছে বোর্ডের প্রধান পরীক্ষক ছিলেন কিংবা হচ্ছে বোর্ডে অনেকদিন ধরে দেখছেন, তাদের পার্সপেক্টিভ থেকে সৃজনশীলটা কিভাবে লিখতে হবে প্রতিটা বিষয় নিয়ে কথা বলবো। এবং সত্যি বলতে মাল্টিপল ফরম্যাটই আসলে আছে সৃজনশীল লেখার জন্য, মাল্টিপল ফরম্যাটই নাম্বার দেয়, কিন্তু এখানে কিছু কিছু জায়গায় কিছু বিষয় আমাদের খেয়াল রাখতে হবে। আজকে এগুলো নিয়ে কথাবার্তা বলবো। সো একটু ডিফারেন্ট ইনফরমেশন তোমরা পাবা। আমি গত বছর তোমাদের সৃজনশীল একদম সুন্দরভাবে প্রত্যেকটা বিষয় খাতায় লেখায় দেখাইছি, তারপরে তোমাদের কিছু ডাউট ক্রিয়েট হয়েছে, সেগুলো হচ্ছে আজকে একদম ইনস অ্যান্ড আউটস নিয়ে কথাবার্তা বলবো। সো হোপফুলি এই ফরম্যাটগুলো সৃজনশীল লিখলে তোমাদের মার্কসটা খুব ভালো অর্জন হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ টাইম ম্যানেজমেন্টটা কিভাবে করবা। আমি 20 মিনিট বলে টাইম ম্যানেজমেন্ট বলবো না, রিয়েলিস্টিক টাইম ম্যানেজমেন্ট যেটা আসলে সম্ভব সেটা নিয়ে কথাবার্তা বলবো। সো বিসমিল্লাহ বলে শুরু করি। প্রথম কথা হচ্ছে যেটা নিয়ে বলবো, তোমাদের সোর্স কি। গত বছর ভিডিও বানানোর সময় তোমরা অনেকগুলো প্রশ্ন করছিলা যে ভাইয়া এইটা এইভাবে করলে হয় কিনা, এইটা এইভাবে করলে হয় কিনা। সো আমার এই যে আজকের যে জায়গাগুলো আছে, আজকে যেগুলো নিয়ে কথাবার্তা বলবো আমি আজকে তোমাদের হচ্ছে এই যে বিভিন্ন ফরম্যাট যেগুলো আছে, অনেক রকম ফরম্যাট আছে তোমাদের এখানে, প্রতিটা বিষয় নিয়ে যখন কথাবার্তা বলবো এর সোর্স হচ্ছে, প্রথমটা হচ্ছে আমি আলহামদুলিল্লাহ হচ্ছে 2 বোর্ড পরীক্ষাতে এসএসসি এইচএসসি কথা যদি বলি, দুটোতেই বৃত্তি ছিল। আমার মেডিকেলের যে গ্রুপটা আছে, মেডিকেলে আমরা যেই গ্রুপটায় ক্লাস করি, এখানে হচ্ছে দিনাজপুর বোর্ডের ফার্স্ট আছে, ঢাকা বোর্ডের ফার্স্ট আছে, চিটাগাং বোর্ডের ফার্স্ট আছে। মানে আমার আশেপাশে আমার বন্ধুরা হচ্ছে বিভিন্ন বোর্ডে ফার্স্ট হওয়া, তাদের মতামত। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মতামতটা আমি এখানে নেই সেটা হচ্ছে, আমি যখন এসএসসিতে ছিলাম আমার স্কুলের একজন স্যার ছিলেন, স্কুলের স্যার হচ্ছে প্রধান পরীক্ষক ছিলেন, এবং তিনি পুরো ব্যাপারটার ইনস অ্যান্ড আউটস ওই সময় আমাদেরকে দিয়ে দিয়েছিলেন, যে কিভাবে আসলে খাতা দেখা হয়, কিভাবে কোন জিনিসগুলো লিখতে হবে, সেগুলোর পার্সপেক্টিভে আজকে তোমাদের সাথে আমি কথাবার্তা বলবো। সো শুরু করবো প্রথম প্রশ্নটা থেকে, যেটা নিয়ে সবচেয়ে বেশি ডাউট হয়, কয় পেজ আসলে তোমার লিখতে হবে। এটা আসলে নির্ভর করবে, প্রথম যে বিষয়টা নির্ভর করবে সেটা হচ্ছে তোমার আশেপাশের অবস্থা। আমি তোমাকে সত্যি কথা বলি, আমার বোর্ড টপার অনেক ফ্রেন্ডরা গ ঘ 2-2.5 পেজ করে লিখছে। আমার বোর্ড টপার অনেক ফ্রেন্ডরা গ ঘ 1.5 বা 2 পেজের একটু কম লিখছে। প্রত্যেকেই, একজন দেখা গেছে এক বোর্ডে ফার্স্ট, আরেকজন দেখা গেছে এক বোর্ডে ফার্স্ট। সো আমার এই জায়গায় ডাউট হয়েছে যে আচ্ছা, তুমি যদি 1.5 পেজ 2 পেজ লিখে অভ্যস্ত হও কোনো সমস্যা নাই, তুমি যদি 2-2.5 পেজ করে লিখে অভ্যস্ত হও কোনো সমস্যা নাই। এটা আসলে ডিপেন্ড করবে প্রথম যে কন্ডিশনটা, তোমার আশেপাশের অবস্থা। এটা আমার কাছে একটা ফ্যাক্টর লাগছে। লাইক জিনিসটা হচ্ছে, তোমাদের স্কুলে বা তোমাদের এতদিনের যে অভ্যাস ছিল, বা তোমার আশেপাশের ফ্রেন্ডরা ধরো লিখতেছে হচ্ছে 1.5-2 পেজ, বা লিখতেছে হচ্ছে তোমার 1-1.5 পেজ। তো এইখানে তোমার যে কালচারটা গেছে, কারণ তোমার খাতা যখন দেখবে তখন কিন্তু কন্টিনিউয়াসলি দেখবে। ধরো দেখতেছে যে তোমাদের কালচারে হচ্ছে 2-2.5 পেজ লেখে, যেরকম আমাদের ঢাকার আইডিয়ালের কালচারে 2-2.5 পেজ করে লিখতো। তো আমার বাকি সব ফ্রেন্ডরা 2-2.5 লিখতেছে, ওইখানে যদি আমি 1 আর 1.5 পেজ করে লিখি গ আর ঘ, সমস্যাটা হচ্ছে যে টিচাররা দেখার সময় বলবে এই ছেলে ফাঁকিবাজ। ঠিক আছে, কিন্তু তুমি যদি অন্য কোনো বোর্ডে বা অন্য কোনো স্কুলের পার্সপেক্টিভে দিতে, দেখা যেত ওইখানে সবাই 1-1.5 পেজ করে লিখতেছে, তুমিও 1-1.5 পেজ করে লিখলে তোমার মার্কসের তেমন ঘাটতি পড়তো না। তো তোমার প্রথম যে ব্যাপারটা দেখতে হবে, তোমার স্কুলে বা তোমার হচ্ছে আশেপাশে যারা জিনিসটা কি কালচারটা চলতেছে, সেখানে কি 1.5-2 পেজের গ চলতেছে, বা 1.5-2 পেজের একটু কম চলতেছে, নাকি 1 পেজের একটু বেশি আর 1.5 পেজের একটু বেশি, এরকম কালচার চলতেছে। আগে সেই কালচারটা বোঝো, প্রথম কথা। এবং আমি জানি তুমি সেই কালচারের উপর ডিপেন্ড করেই এতদিন তোমার নিজের প্র্যাকটিসটা করছো। সো এখন আমি তোমাকে যেটা বলবো, এখন আমি অনেকগুলো ফরম্যাটই তোমাকে বলবো, কিন্তু ঘটনা হচ্ছে এতদিন তুমি যে প্র্যাকটিস করছো, যেই পেজেই লেখা তুমি প্র্যাকটিস করছো, সেটাই তুমি এখন লিখবা। ঠিক আছে, কেননা এইটা যদি তুমি আগে খেয়াল করে রাখো, এইটাই তোমার প্র্যাকটিস হওয়ার কথা। তো তেমন কোনো ঝামেলা নেই। আর 3 নম্বর হচ্ছে স্পিডের উপর ডিপেন্ড করে, এখন নতুন করে চেঞ্জ করার কারণ নেই। কেন বলতেছি, কেননা তুমি দেখবা যে এখন যখন সৃজনশীলের বিভিন্ন ভিডিও আসবে, এক একজন একটা বলে, কেননা প্রত্যেকটাই কিন্তু কারেক্ট, কারোটা ভুল না। তুমি বলতে পারবে না যে ভাই কারোটা ভুল, কিন্তু জিনিসটা হচ্ছে যে এক ভাই একরকম লিখছে, আরেক ভাই একরকম লিখছে। আমি আজকে সবকিছু জেনে এসে তারপরে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। 2 বোর্ড টপারই, এক বোর্ড টপার একটু কম লিখছে, আরেক বোর্ড টপার বেশি লিখছে, বাট দুজনেই 2 আলাদা বোর্ডে ফার্স্ট হয়েছে। ঠিক আছে, সো এটা হচ্ছে প্রথম কথা, তোমার আসলে এটা দেখতে হবে। আমি এরপরে যাবো যে কিভাবে লিখবা। 2 নম্বর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটাকে আমি তোমার বলে রাখি, একটা সৃজনশীল লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তোমার তার জ্ঞানমূলক হইতে হবে। তুমি একটা সৃজনশীল লেখা শুরু করছো, তার জ্ঞানমূলকটাই ভুল করে আসছো, এই সৃজনশীলের মার্কস তুমি কম পাবা ডেফিনেটলি, তুমি পরে যতই ভালো লেখো না কেন। কিংবা একটা সৃজনশীলের খ শুরু করছো, তুমি তার জ্ঞানমূলক পারফেক্টলি লেখো নাই, গ লিখছো জ্ঞানমূলক পারফেক্টলি লেখো নাই, আইডেন্টিফিকেশনই করতে পারো নাই, তুমি এটা মার্কস পাবা না। দ্বিতীয় বিষয়টা বলি, প্রথম সৃজনশীলের সাইজ যা হবে,
প্রথম সৃজনশীলের সাইজ যা হবে সেটা যদি 5 পেজ হয়, লাস্ট সৃজনশীল চেষ্টা করো 5 পেজ লেখার। বলতে পারো ভাই আমি তো টাচই করতে পারি না, একটা কাজ হলেও করবা, দরকার হলে প্রথম দিকে তো একটু ভালো হাতের লেখায় লেখো, লাস্টের হাতের লেখায় দরকার হলে এই ওয়ার্ডটা এখানে রাখো, আরেকটা ওয়ার্ড এখানে রাখো, আরেকটা ওয়ার্ড এখানে রাখো, একটু গ্যাপ দিয়ে লেখো, ফাঁকা করে লেখো, তাও তুমি পেজটা যে মানে পেজের যে সাইজটা মেনটেন করবা। আমাকে এই কথাটা বলছিল আমার যে স্কুলের স্যার ছিলেন উনি, যে স্যাররা খেয়াল করেন কনসিস্টেন্সি কতটুকু রাখা হয়েছে। এমন না যে তোমার ভাই এটা খুব ডেফিনেট যে তোমার প্রথম দিকে যে হাতের লেখা হবে আর লাস্টের হাতের লেখা হবে সেম হবে না। আমার প্রথম হাতের লেখা অনেক সুন্দর, লাস্টের হাতের লেখা হচ্ছে কাকের ঠ্যাং বগের ঠ্যাং হইতো, মানে কিছু করার নাই, টাইম কম ছিল তখন, আর আমি টাচ করছি এবং সেটাকে একটা ফাঁকা ফাঁকা করে লিখে আমি ওই পেজটা ভরাইছি। তুমি যত কিছুই বলো না কেন পেজ ভরানো ম্যাটার করে। জ্ঞানমূলকটা লেখার পরে সবচেয়ে বড় যে ব্যাপারটা ম্যাটার করে সেটা হচ্ছে পেজ ভরানো, পেজের জিনিসগুলো ম্যাটার করতে পারছো না। সো আমার এই কথাগুলোর উপর ডিপেন্ড করে এখানে 3টা ফরম্যাট আছে। আমি হচ্ছে খাতার পার্সপেক্টিভে তোমাদের ফরম্যাট গুলো বলবো, এবং আমি তোমাদের বলে রাখি তোমরা যদি আসলে, আমি তো গত বছরে আমি কিন্তু 2 টাইপের ভিডিও বানাই দিয়েছি যেন তোমাদের কোনো ডাউট না থাকে। একটা টাইপের ভিডিও ছিল আমি খাতায় তোমাদের দেখায় দেখায় সুন্দরভাবে হচ্ছে এখানে দেখাই দিয়েছিলাম, বিভিন্ন ফরম্যাটই দেখাই দিয়েছিলাম, ঠিক আছে। সো এইটার থেকে তোমাদের বেশ কিছু ডাউট যেগুলো আসছে সেগুলো, বা হচ্ছে যদি মনে হয় ভাই খাতায় কিভাবে লিখবো সেটা হচ্ছে এখানে, সো যে কোনো একটা দেখলে তোমার কাছে হবে। এবং এই প্লেলিস্টটা সেভ করে রাখো, এখানে হচ্ছে আমার গত বছরের যে ভিডিওগুলো আছে যেটা আসলে চেঞ্জ হয় নাই সেগুলো এখানে থাকবে। পাশাপাশি তোমাদের যদি ডিমান্ড থাকে যে ভাই 25-এর চাইতে 26 আমাদের এই সকল বিষয় নিয়ে কাজ করেন বা এই সকল বিষয় নিয়ে ভিডিও দেন, আমি সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে। সো একটু আসি ফার্স্টে এখানে। এখানে তোমার প্রথম যেটা 1 থেকে 1.5 পেজ, এটা আমি তোমাকে বলি ক খ ইউজুয়ালি যেটা থাকবে এটা 1 পেজের মধ্যে শেষ করবা, ক আর খ মিলায়। জিনিসটা হচ্ছে তোমাদের ফার্স্ট যে পেজটা থাকবে বোর্ডে এতটুকু তো ওই নাম টাম লেখা লাগে, এই জন্য এতটুকু ফাঁকা রাখছি, এতটুকু কিন্তু ওই নাম টাম লেখা লাগে এই জন্য প্রথম পেজটা কথা বলছি। 1 নং প্রশ্নের উত্তর, এরপরে তোমার এখানে থাকবে হচ্ছে কি, এরপরে তোমার এই যে 1-এর ক থাকবে, 1-এর খ থাকবে, এগুলো 1 পেজের মধ্যে দেখা যাবে যে হয়তোবা খ এর কিছু লাইন এখানে আসবে, বা এতটুকুতে শেষ করলে সমস্যা নেই। ক খ এত ঝামেলা নেই, তুমি ওটা হয়তোবা 75% লেখো পেজের বা 1 পেজ লেখো, সমস্যা নেই। 1-1.5 পেজের ফরম্যাট মানে গ হয় হচ্ছে 1 পেজ, এই যে 1 পেজের গ লেখা হয়, আর ঘ লেখা হয় হচ্ছে 1.5 পেজের মতো বা 1.5 পেজের একটু বেশি। এই ফরম্যাটটা অনেকে ফলো করে, তোমার আশেপাশে যদি এতদিন ফরম্যাটটা ফলো করে রাখো এটাই লেখো, বাট এইটা মানে মানুষজন এটা অনেক কম ফলো করে। আমি কোনো বোর্ড টপারকে শুনি নাই যে 1.5 পেজ লিখছে, কোনো বোর্ড টপারকে শুনি নাই 1.5 পেজ লিখছে, ঠিক আছে। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ফরম্যাট, এবং এখানে কিছু কথাবার্তা বলি শুনো। 1 নং প্রশ্ন তো লিখছো, লেখার পরে তুমি যে ক আর খ আছে না, যে কোনো ক খ যেটাই লেখো না কেন তার আশেপাশে সাইডে নাম্বার করবা। প্রথমগুলোর দিকে খুব একটা সমস্যা না, কিন্তু আমার ওই যে স্যার আছে প্রধান পরীক্ষক ছিলেন উনি ঢাকা বোর্ডের, উনি একটা কথা বলছিল, টিচাররা আসলে খাতা দেখতে দেখতে, কথার মনোযোগ দিয়ে শুনো, টিচাররা খাতা দেখতে দেখতে অনেক সময় নাম্বার ভুলে যায় কোন কোয়েশ্চেনের আনসার ছিল সেটা, ঠিক আছে, কোন প্রশ্ন ছিল। তো তোমার কাজ হচ্ছে বাংলা ইংলিশ এই খাতাগুলোতে টিচারকে মানে একটু ইজি করা, টিচারের জন্য, টিচার জন্য দেখে অনেক রিল্যাক্সড ফিল হয়। তোমার গ খোঁজার পরে তার জন্য মনে করতে না হয় এটা কয় নাম্বার প্রশ্ন। সো এই যে কোনো কিছু যেটা হোক, তুমি এখানে 1 লিখছো, আবার এখানে 1-এর ক লিখবে, 1-এর খ লিখবা, 1-এর গ লিখবা, 1-এর ঘ লিখবা। এটাকে তুমি নীলকালি দিয়েও করতে পারো, নীলকালি দিয়ে মার্কও করতে পারো, পুরোটা নীলকালি দিয়ে লিখতে পারো, নীলকালি ছাড়াও লিখতে পারো, কোনো সমস্যা নেই, এগুলো নিয়ে কোনো ইস্যু নেই, বাট নীলকালি হইতে হবে, জেল পেন না বল পেন, ঠিক আছে। সবুজ কালি হওয়া যাবে না, লাল কালি হওয়া যাবে না, ওকে। আচ্ছা, আমি একদম কোট করতেছি, আমার স্যার আমাকে স্কুলে যেটা বলছিল আমি সেটা একদম কোট করতেছি তোমাদের। এখন এখানে কথা হচ্ছে 1-এর ক যেটা, 1-এর ক কি, তুমি পুরো বাক্যতেও তুলতে পারো, তুমি একটা শব্দেও আনসার দিতে পারো, কোনো সমস্যা নাই। 1-এর খ যেটা জ্ঞানমূলক হবে, এখানে যে কি কারণে বুঝাইছে বা এটা কোন মানে অনুধাবনের কি বোঝাচ্ছে জিনিসটা একটা লাইনে লিখবা। এরপরে যে কাজটা করবা, সেকেন্ড প্যারাটা একটু গ্যাপ দিয়ে একটু এখানে কিছু জায়গা ফাঁকা রেখে স্টার্ট করবা। সুবিধা কি জানো, সুবিধা হচ্ছে এই যে তুমি আলাদা প্যারা হয়েছে এটা বোঝা যায় সহজে। অনেকগুলো লাইনের মধ্যে একটু গ্যাপ দিছো, অনেক সময় দেখা যায় গ্যাপেও না বোঝা যায় না, তো তুমি যখন একটু স্পেস দিয়ে স্টার্ট করছো ভিজুয়াল হয় জিনিসটা, বোঝা যাচ্ছে যে তুমি এটা স্টার্ট করছো। তারপরে তুমি এই যে ইউজুয়ালি 1-এর গ 1 পেজে শেষ করলা, এখানে প্রথমে কি লিখবা, জ্ঞানমূলক লিখবা, এখানে বইয়ের লাইনগুলো লিখবা, যে বইয়ের কোন কনটেক্সটে, ধরো এখানে তোমার হচ্ছে কল্যাণীর কথা আসছে, তো কল্যাণীর একটু ক্যারেক্টারিস্টিক লিখবা। এরপরে উদ্দীপকের সাথে কল্যাণীর যে মিলটা সেটা একটু লিখবা, এইটার চাইতে এটা একটু বড় হবে, এটার চাইতে এটা একটু বড় হবে, ঠিক আছে, এটা হচ্ছে মেইন কথা। আর 1-এর ঘয়ের ক্ষেত্রে এখানে জ্ঞানমূলক লিখবা। বিশেষ করে তোমরা যে ভুলটা করো যে যথার্থ কেন, তোমরা জাস্ট লেখো যে উক্তিটি যথার্থ, এরা জ্ঞানমূলক পারফেক্টলি হয় না। উক্তিটি যথার্থ কেননা এদের মধ্যে আত্মমর্যাদার দিক দিয়ে মিল রয়েছে, বুঝতে পারছো, এর সাথে এর আত্মমর্যাদার দিক দিয়ে মিল রয়েছে, বুঝতে পারছো। সো কেন যথার্থ, এই যে কারণটা, এটা একটা জ্ঞানমূলকের মধ্যে পড়ে, বুঝতে পারছো। সো উক্তিটি যথার্থ, উদ্দীপকের গুরুত্ব তাৎপর্য অপরিসীম, এতটুকু লিখা ক্ষান্ত হওয়া যাবে না, ঠিক আছে।
তারপরে তুমি এইখানে সেম ভাবে বইয়ের পার্ট থেকে লিখবা, চেষ্টা করবা তোমার যে পাঠ আছে না, পাঠ পরিচিতি, ওইখানের যে প্রথম 1-2টা লাইন থাকে না, 1-2টা লাইন মুখস্থ করে যাবা। প্রতিটার যে মূল ভাব আছে না, পাঠ পরিচিতি থেকে মুখস্থ করে যাবে। সুবিধা হচ্ছে কি, ডিরেক্টলি ওইরকম হলে টিচাররা খুশি হয়। ঠিক আছে, আমি একটু দেখেছি সবকিছু ঠিকঠাক চলতেছে কিনা। ডিরেক্টলি এরকম হলে টিচাররা হচ্ছে খুশি হয়। ঠিক আছে, যদি একটু এরকম কাব্যিক লাইন হয়। তারপরে এখানে একটা মিল দেখাবা যে উদ্দীপকের সাথে এটার মিল আছে। আর ফাইনালি হচ্ছে অতএব বলা যায় এ থেকে প্রতীয়মান হয়। তুমি অতএব বলা যায়, তাই বলা যায়, এইটারও লাস্টে দিতে পারো। বাট যখন ঘ লিখবা 4টা প্যারা করবা, 1 2 3, এই যে 3 মিলা, 3টা একটু বড় হবে, 3 নাম্বার প্যারাটা বড় হবে। আর 4 নম্বরে একটা লাইন লিখবা যে অনস্বীকার্য এই সেই এটা। এখন এখানে কথা হচ্ছে আরেকটা কথা, যদি কোনো পেজ, এটা শুনো সেকেন্ড কথাটা খুব গুরুত্বপূর্ণ। আজকে ভিডিওতে অনেকগুলো, আমি হয়তো ভিডিওটা 15 মিনিটের কাছাকাছি যাবে, বাট কথাগুলো প্রত্যেকটা গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে। কোনো পেজে হাফের বেশি যদি চলে যায়, নতুন কোনো প্রশ্ন স্টার্ট করবে না। হাফ বা হাফের বেশি, হাফ বা হাফের বেশি যদি কোনো একটা প্রশ্ন চলে যায়, ওইখানে একটা ন্যূনতম তুমি নতুন কোয়েশ্চেন স্টার্ট করবে না। টিচাররা মিস করে, এটা আমার স্যারের কোড, আমি একদম ডিরেক্টলি স্যারের কোড করতেছি সবগুলা। হাফের বেশি যখন হয়ে যাচ্ছে, অনেক সময় টিচাররা মিস করে ফেলে একটা ক, বা কোনো একটা প্রশ্ন স্টার্ট হয়েছে বুঝতে পারে না। হাফে একটু কম, মনে করো এই জায়গায় শেষ হয়েছে, তুমি এখান থেকে ক স্টার্ট করার সমস্যা নেই। বাট হাফ আছে না, এতটুকু জায়গা ফাঁকা, তুমি পরের পেজে যাও। এখন এই যে পরের পেজে গিয়ে ধরো 2 নং প্রশ্নের উত্তর এগুলো লেখা শুরু করলাম। কথা হচ্ছে এটা বোঝো, কথা হচ্ছে যে অনেকে বলে যে এই টিচাররা যদি পেজটা ফাঁকা দেয় টিচাররা মাইন্ড করবে। এখানে টিচারের পকেটে টাকা যাচ্ছে না, তোমার পকেটে টাকা তোমার খাতায় যাচ্ছে। এই জিনিসপাতিগুলো ফাঁকা দিলে তোমার কলেজের টিচাররা মাইন্ড করে। কেন? কারণ তুমি কলেজের পেজ নষ্ট করছো, এটা বোর্ডের পেজ, এখানে কেউ মাইন্ড করে না, কেউ কিছুই করে না। তো এই রকম চিন্তায় থাকবা না যে টিচাররা মাইন্ড করবে। থাক, তোমার টিচারের মাইন্ড করার ইস্যু না, তোমার টিচারের ওই জিনিসটা দেখাইতে হবে। একটা কম মিস হয়ে গেলে তুমি 1 মার্ক মিস করবে, এটা বুঝতেছো? তুমি যদি চিপা চাপার মধ্যে লেখো তাহলে সমস্যা। হাফ বা হাফের বেশি যখন চলে যাবে, ডিরেক্টলি অন্য পেজ, এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এবার আসলে সবচেয়ে বেশি ফলোর যে ফরম্যাটটা, মোটামুটি কথা আমার বলা শেষ, বাট এখন ফরম্যাটের পেজটা বুঝাচ্ছি। 1.5-2 এর ফরম্যাটটা সবচেয়ে বেশি ফলোর, 1.5-2 বা 2 এর একটু কম। 1.5-2 বলতে কিন্তু বুঝাইছি গ ঘটা, বুঝছো? ক খ সেম আগের মতো 1 পেজ বা 75% লিখতে পারো। গ এর ক্ষেত্রে ওইটা লিখবা, এতটুকু লিখবা, আর চেষ্টা করবা হচ্ছে যে এইখান থেকে, মানে এটার মোটামুটি একটা অংশ শেষ হবে, এরপরে এটা লেখা শুরু করবা, হাফ পেজের মধ্যে শেষ করে ফেলবা আর কি। এন্ড বলতে পারো ভাই এখানে ঘ শুরু করবো, জি না, এখান থেকে ঘ শুরু করবেন না, আপনারা হচ্ছে এখান থেকে ঘ শুরু করবেন, নতুন পেজ থেকে। ঠিক আছে, তাহলে একটু ভরা লাগে। এই জায়গা থেকে শুরু করলে ঘটা যদি এসে এই জায়গায় শেষ হয়ে যায় কেমন যেন লাগে। এরকম ভাবে টিচাররা যখন বাম পাশে এপিট ওপিট দেখে, দেখতে তাদের ভালো লাগে, নাম্বারটা বেশি পাওয়া যায়। সো 1 ঘ লিখে এই যে এখানে হচ্ছে জ্ঞানমূলক, এরপরে হচ্ছে বইয়ের লাইনটা লিখবা, এরপরে হচ্ছে এখানে এটা লিখবা, তারপরে হচ্ছে ঘ দিয়ে স্টার্ট করবা। এটা এমনও হইতে পারে 2 এ শেষ হয়েছে বা আরেকটু আগে শেষ হয়েছে, বাট ইউজুয়ালি 1.5, তার সাথে একটু বেশি দরকার হলে আরেকটা লাইন বেশি দিয়ে 75%-এর একটা পেজে লিখতে পারো তোমরা, সমস্যা নাই কোনো। এটা মোস্টলি ফলোড, এবং এই ফরম্যাটটা ফলো করে অনেকে বোর্ড টপার হয়েছে। এখন যদি বলো যে ভাই আমি টাইম ম্যানেজ করতে পারি না, তাইলে এটা আসলে কি বলবো, এটা আসলে তাহলে তুমি 1.5 যেটা সেটাই লেখো, বাট এটা মেনে নিতে হবে, তোমার নাম্বার কিছু কম আসবে। আনসার কিন্তু সব করতে হবে, এটা সত্যি কথা। তুমি বেশি লিখতে গিয়ে আনসার করলো না, তার চাইতে কম লেখো, বাট আনসার করো, সবগুলো সেম ফরম্যাটে রাখো। একটাকে 7 পেজ লিখলে, লাস্টটাকে গিয়ে 4 পেজ লিখলে, এরকম না। বাট যদি কারো এরকম হয় 1.5 ফরম্যাট লিখতেছো, এই যে আগের ফরম্যাটটা লিখতেছো, তারা কিন্তু বোর্ড টপারদের মতো নাম্বার পাবা না, এটা একদম ফ্যাক্ট। আর 1.5-2 এর কথা বলতেছি, তোমার আশেপাশে সবাই 1.5-2 লিখতেছে কমন মানে ফরম্যাট, তাইলে এইটাই তুমি বোর্ড টপার হইতে পারবা, সমস্যা নেই। ঠিক আছে, তো এখানে 2 শেষ হয়েছে, এরপরে আমি আবার 2 এর ক 2 এর খ এমনি সেম ভাবে স্টার্ট করবো। আর লাস্ট ওয়ান, এটা একটু কম ফলো করা হয়, এটা হচ্ছে আমাদের ক্ষেত্রে ফলো করা হইতো, মানে আমি হচ্ছে তোমার ছিলাম আইডিয়াল স্কুল এন্ড কলেজ আর নরডেম কলেজে। ঠিক আছে, সো আমাদের এখানে ফলো বেসিক্যালি এটা করা হইতো আর কি, মানে 2-2.5 এর ফরম্যাটটা প্যারাদায়ক ছিল। এটা কারণ হচ্ছে আমাদের কলেজে যখন বলতাম, তখন হচ্ছে আমাদের বড় পেজে প্র্যাকটিস করাইতো, লিগাল পেজে লেখাইতো। সো এই কারণে আমাদের অভ্যাস হয়ে গেছে। বাট এটা যদি কেউ করে থাকো আগে, সে করবে, নাইলে করবে না। তুমি যে ফরম্যাটটা ফলো করছো সেটাই। তো এখানে হচ্ছে এই 1 ক খ শেষ করতাম, খটা আর একটু বড় হইতো, গটা আমরা হচ্ছে 2 পেজ লিখতাম, এই যে পুরো 2 পেজ ধরে লিখতাম, আর ঘ হচ্ছে এরকম জ্ঞানমূলক, এখানে হচ্ছে বইয়ের লাইন লিখে, এই জায়গায় হচ্ছে সম্পর্কটা লিখে, তারপরে এই জায়গায় এসে শেষ করতাম এই ফাইনাল লাইনটা। সো প্রায় 2-2.5 পেজের মতো লিখতাম, ঘ এই 2টা আর হচ্ছে 2.5 পেজ। ঠিক আছে, এই হচ্ছে কথা। আর এরপরে দেখো, এটা যদি হাফে শেষ হয়ে যেত, আমি এই জায়গা থেকে 2 নং প্রশ্নের উত্তর 2 এর কটা লিখতাম, এই জায়গায় 2 এর খ আবার 1 পেজ লিখতাম, বা 1 পেজ একটু কম লিখতাম, আর এরপরে 2 এর গ লিখতাম, এটা আবার 2 পেজ, এরপরে 2 এর ঘ 2.5 পেজ, এইভাবে। সো এটা একটু কম ফলো করা হয়, বাট এটা যারা ফলো করছো বা আগে প্রিয়ার প্রেসারে লিখছো, তারাই মেইনটেইন করবে, এছাড়া কেউ করবে না। 1.5-2 পেজ খুবই, 1.5-2 পেজ বা 2 এর একটু কম, এটা হচ্ছে সবচেয়ে স্ট্রাকচার টপার হওয়ার জন্য। আর ইউজুয়ালি 1.5 ফলো করলে সমস্যা নেই কোনো, তোমার আশেপাশে যদি কেউ ফলো করে। ঠিক আছে।
লাস্ট কিছু কথাবার্তা, আই গেস আমি হচ্ছে ভিডিওটা কিছু ইম্পর্টেন্ট কথা বলতেছি দেখে হচ্ছে ভিডিওটা একটু আই গেস একটু বড় হচ্ছে, বাট আই হোপ তোমাদের অনেকগুলো কোয়েশ্চেন ক্লিয়ার হয়ে যাবে, কারণ আমি অনেকগুলো ফরম্যাট নিয়ে কথাবার্তা বলছি। লেখার সময় কি মাথায় রাখবা, তোমার স্টার্ট ফ্রম দ্য বেস্ট, এটা থেকে স্টার্ট করি, স্টার্ট ফ্রম দ্য বেস্ট, যেটা ভালো পারো সেটা থেকে। বৈশা আসো যে ফ্রেন্ড এই জ্ঞানমূলকটা মানে এই সৃজনশীলটা ফ্রেন্ড স্টার্ট করছে, আমিও স্টার্ট করি, বাট আমি পারি না অত বেশি। তো তুমি চিন্তা করলে পরে দেখা লিখবো, ওই কাজ করা যাবে না। প্রথম যে 2-3টা থাকবে বেস্টটা আনসার করতে হবে, পারফেক্ট জ্ঞানমূলক হইতে হবে। পারফেক্ট জ্ঞানমূলক বলতে যেটা তুমি বিশেষ করে প্রথম যে সিকিউটা লিখতেছো, প্রথম সিকিউটা খাতা, ওইটার জ্ঞানমূলক ভাই ভুল হইলে হবে না। শিওর থাকো এই তোমার কাছাকাছি, মানে কানের নিচ দিয়ে A+ যাইতে পারে বা A+ মিসও করতে পারো, ঠিক আছে? তো এই কথাটা ওই ডিরেক্টলি কোট, এই কথাটা হচ্ছে আমি ডিরেক্টলি আমার স্যারের কোট করতেছি, যেটা বললাম যে জ্ঞানমূলক ভুল হলে মার্কস কম পাবা। 2 নাম্বার হচ্ছে ইকুয়াল সাইজ। ভাই তোমার হাতের লেখা কাকের ঠ্যাং, বকের ঠ্যাং, ফাঁকা দিয়ে লেখো, যেটাই হোক তুমি শুরু থেকে শেষ পর্যন্ত 7টাই অ্যান্সার করবা এবং সেটাকে ইকুয়াল সাইজ রাখার চেষ্টা করবা। হাতের লেখা খারাপে কিছু যায় আসে না। তুমি লাস্টের দিকে দরকার হলে ফাঁকা ফাঁকা করে লিখে ওই 1.5, 2, 2.5, 1.5 যেই ফরম্যাটই তুমি ফলো করতেছো সেটা হচ্ছে ফলো করবা। 3 নাম্বার হচ্ছে ফ্রেশ কপি। তোমার হাতের লেখা কাকের ঠ্যাং, বকের ঠ্যাং যেটাই হোক, তুমি কাটাকাটি করবা না। খাতায় সুন্দর হাতের লেখা চেতে কাটাকাটি না করা, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ কনসেপ্ট। 4 হচ্ছে কি 7টার একটা লাইন হইলেও তুমি টাচ করবা, একটা লাইন হলো টাচ করা। মানে তোমার হাতে এখন সময় আছে, আমি তোমাকে বলি সময় আছে তোমার হাতে 15 মিনিট বা 12 মিনিট লিখতে হবে একটা সৃজনশীল। তুমি কি করবা, কয়ে 1 লাইন লিখবা, ক্ষয়ের জ্ঞানমূলক লিখবা, ক্ষয়ের 1 লাইন বা 2 লাইন লিখলা। এইটা হোপফুলি তোমার 3 মিনিটের মধ্যে হয়ে যাওয়ার কথা, আরো কম লাগার কথা। 4টা লাইন লিখছো মাত্র, 4টা লাইন লিখতে তোমার হচ্ছে 2-2.5 মিনিট বেশি লাগার কথা না। এরপরে গয়ে যাবা, গয়ে গিয়ে 1 লাইন লিখবা, হাতে লেখা খারাপ হোক টান দিয়ে লেখো, সমস্যা নেই। একটা জ্ঞানমূলক লিখলা, পরেরটাই 2 লাইন, পরেরটাই 2 লাইন লিখলা, বা পরেরটাই 2 লাইন, পরেরটা 3 লাইন, 5-6 লাইন লিখলা, ঠিক আছে? এইটা হয়তো 3 মিনিট গেল ধরলাম। তারপরে ঘয়ে যাবা, সেম ভাবে 1 লাইন, 2 লাইন, 2 লাইন, 1 লাইন, মানে বুঝছো? প্রতিটায় কিছু না কিছু টাচ করে যাব। তুমি গটা খুব ভালোভাবে লিখলা বা খটা চিন্তা করলা, খ ভালোভাবে লিখি, তারপরে গ ভালোভাবে লিখি, তারপরে ঘয়ে যাব, তুমি ঘয়ে যাইতেই পারবে না। ঘয়ে দেখা যাবে 4 তোমার মিস পুরা। দেখা যাবে কি তুমি যখন লাস্টের দিকে আনসার করছো, টিচার এমনি মার্কস কমাইতে কমাইতে আসে। ধরো তুমি অনেক ভালোভাবে আনসার করলা, কয়ে পাইলা 1, ক্ষয়ে দেখা যাবে লাস্টের দিকে না যত ভালোই লেখো 2 দিতেই চায় না, যত ভালোই হোক লেখো না কেন, তাও তোমার আমি ধরলাম 2 দিছে। আর দেখা যাবে গ অনেক ভালো লিখলা বা দিল 2, পাইলা হচ্ছে 1, 2, 2, ঠিক আছে? কত হইলো এখানে, 2, 2, 4 আর হচ্ছে 5। তুমি ধরো টাইনা লিখলা, টাইনা লিখলে জিনিসটা হবে এরকম পাবা মার্কস, তোমাকে আমি এতটুকু বলতে পারি। টাইনা লিখা লিখছো না, 1, 1, তারপরে ধরো তুমি পাবা হচ্ছে একটা 2, তারপরে দেখা যাবে 2, এরকম একটা মার্কস পাওয়ার সম্ভাবনা তোমার বেশি থাকে, প্রায় 6 এর মধ্যে। আমি এটা তো বাড়ায় ধরছি, বাট ইউজুয়ালি আমি যতটুকু দেখছি আর কি, স্যাররাও এটা বলছে, ইউজুয়ালি হচ্ছে সবাই এরকম 1, 1, 1 করে পায় লাস্টে, বেশি ভালো লিখতে গিয়ে 1, 1, 1 বা 1, 1, 2 পায়। বাট এটার ক্ষেত্রে এটা মোটামুটি কনস্ট্যান্ট থাকে, বুঝতে পারছো? প্রায় এখানে 5 থেকে 6 মার্ক অ্যাটেন্ড করা যায়, অ্যাটলিস্ট আনসার করলেও 5 থেকে 6 পাওয়া যায়। বেশি ভালো করে লিখতে গেলে 4, মানে 4-এর মতো পাওয়া যায় আর কি। সো এখানে তোমার 2 মার্কের মতো এক্সট্রা থাকে। সো এই কাজটা অবশ্যই করার চেষ্টা করবা, সবগুলো 1 লাইন হলেও টাচ করবা। নো টেনশন অফ এমসিকিউ, এমসিকিউ লেখার সময় টেনশন করবা না আমার এমসিকিউ কি হয়েছে কি না হয়েছে, লেখার গতি কমায় দেয়। মার্জিন করবা, অনেকে হচ্ছে ওই আসো যে কুল ডুড, আমার হচ্ছে কি আমি একটু ভাঁজ করে লিখবো। ভাই একটু খাতার সৌন্দর্য বুঝো, তোমার ডিজাইন করতে হবে না, বাট অ্যাটলিস্ট মার্জিন করবা, সহজ হয় ভালো হয়। লুজ নিলেও চেষ্টা করবে মার্জিন করা, বাট যদি একান্ত টাইম না থাকে, লুজের ক্ষেত্রে বলতেছি, সেটাকে হচ্ছে কি করবা, সেটাকে হচ্ছে ভাঁজ করে লিখতে পারো। বাট এবার আসো হচ্ছে গুরুত্বপূর্ণ কথা, টাইম ম্যানেজমেন্টের কেসে। এরপর লুজ নিয়ে আমি একটু কথাবার্তা বলবো, ঠিক আছে? আচ্ছা লুজ নিয়ে একটু কথাবার্তা বলি, যেহেতু লুজের কথা বলছি। লুজ শিট বিভ্রাট, বাংলায় প্রচুর লেখা, প্রচুর 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 লেখা। লুজ নেওয়ার সময় চিন্তা করে আরে পরে তো আমি লুজ ম্যানেজ করে নিতে পারবো, নিছো লুজ 2-3টা, এখন দেখা যাবে এইটা ওদিকে দিছো, এইটা ওদিক গেছে, এইটা দিক গেছে, মিলাই ঝিলাই গেছে, যা লিখছো পাইছো আন্ডা, প্রবলেমেটিক। তো আমার কথাটা হচ্ছে লুজ শিট বিভ্রাট যেন এক্সামে না হয়। তুমি যখনই একটা লুজ নিছো, লুজগুলো এরকম থাকে, এখানে কিছু ওই যে তোমার বিষয় কোড টোড লেখা লাগে, ওটা না লিখলেও খুব একটা প্রবলেম নেই, বাট লেখার চেষ্টা করবে অ্যাটলিস্ট কিছু ইনফরমেশন দেওয়ার। বাট তুমি ওই লুজের উপরে এরকম 1, 2, 3, এটা পেন্সিল দিয়ে লিখতে পারো, কলম দিয়ে লিখতে পারো, কেউ দেখে না, ঠিক আছে? 1, 2, 3 এভাবে লিখবা। সো এই পুরোটা ধরো লিখলা, লেখার পরে তোমার আরেকটা লুজ হলো, সেটা সাথে 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 2 দিবা। তুমি অন্য কিছু করো আর না করো, আগে মার্জিনে এই কাজ করবা যে তুমি হচ্ছে ইনফরমেশন দিয়ে নিছো। 1, 2, রাইট? এরপর একটা নিলা 3, এরপরে কি করবা, যখন তুমি সেলাই করবা 1 এর উপর 2, ঠিক আছে, আর 2 এর উপর হচ্ছে সরি 3, এরপরে লাস্টে দিবা। সো 1, 2, 3, এটার উপর এটা রাখবা, পুরোটা নিয়ে 3 এর উপর রাখলা, ঠিক আছে? এরপরে তুমি মার্জিন করবা, তাহলে মিস হবে না। ওকে, এই কাজ ভাই তোমরা যে ক্যান করো টেনশনের চোটে। এবার হচ্ছে আসো টাইম ম্যানেজমেন্ট, লাস্ট কথা।
ভাই একদম আমি তোমাকে প্র্যাকটিক্যালি বলি, প্র্যাকটিক্যাল কথা হচ্ছে তোমাকে আমি বলবো 20 মিনিটের টাইম, প্রতিটা 3-4 মিনিট ধরে সময় করবা। আমি জানি না, আমি কখনো পারি না এটা, ঠিক আছে? আমি অনেককে আস্ক করছি, পারে নাই অনেকে। সো আমি তোমাকে প্র্যাকটিক্যাল সাজেশন দিব, প্র্যাকটিক্যাল গাইডলাইনই দিচ্ছি। তুমি কখনোই, মানে আমি তোমাকে বলি, একটা এক্সাম শেষ করলে এমসিকিউ, হাতে এখনো স্পিড নাই, প্রথম এক্সাম একটু ভয় লাগতেছে, তোমার ওই সময় মনে হবে যে প্রথম সিকিউটা তুমি 20 মিনিটে লিখতেই পারবে না, সম্ভবই না 20 মিনিটে লেখা, আনলেস তুমি খুব বাজেভাবে লিখতেছো। ওকে, সো এই অবস্থায় তারপরে তোমার সাইন করতে আসে, এই আসে সেই আসে, অনেক কাহিনী হয়। সো আমার কথা হচ্ছে প্রথম যে 2টা সিকিউ থাকে এটাকে আমার চেষ্টা করো 25 মিনিট করে, বা অ্যারাউন্ড 50 to 55, যারা একটু বেশি স্লো থাকে তাদের ক্ষেত্রে এটা হয় 50 to 55 এর মধ্যে তোমার প্রথম 2টা সিকিউ শেষ করার কথা। এটা প্র্যাকটিক্যাল টাইমিং বলতেছি আমি তোমাকে, ওভারঅল দিয়ে হয়, প্রতিটা যে আমি শেষ করে করবো এরকমও হয় না। বাট এর পরের 3টায় তোমার 20 থেকে 21 মিনিটের মধ্যে টাইম আনতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে 50-55 মিনিট হলেই পরের টাইম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 3-4 মিনিট নিতে পারি, অর্থাৎ 1 আওয়ার 50 to 55 মিনিটসের মাঝখানে পরের 3টা আমি আনসার করবো। এখন বলতে পারো ভাই হাতে সময় আছে আধা ঘন্টা, এবার 2টা কেমনে লিখবো? এই 2টাই হচ্ছে সবসময় এরকম থাকে, এই 2টা অলওয়েজ এতিম থাকে, এই দুই লাস্টের সৃজনশীল অলওয়েজ এতিমই থাকে, বুঝছো? এটার মধ্যে তুমি 16-16 মিনিট টাইম হচ্ছে অ্যালট করবা। ওই যে বললাম একটু ফাঁকা হয়ে যাবে এই সময় লেখা, বুঝছো? ওই সময় লেখাটা একটু ফাঁকা হয়ে যাবে পেজটা ভরানোর জন্য, পেজ ফাঁকা হয়ে যাবে, লাইনিং একটু কম আসবে, মেইন কিওয়ার্ড গুলো আসবে। তুমি যদি প্রথম দিকেই ভালো ভালো জিনিসগুলো লিখে আসতে পারো না, প্রথমগুলোর দিকে তুমি 8-9, ঠিক আছে, বা প্রথম দিকে কয়টা 10 পাইলা, ধরো যারা টপার টাইপের হবে, বাট 8-9 পরে আসলে পরের গুলো ইজিলি 7-8 এরকম একটা নাম্বার মেনটেন করা যায়, পড়ে গেছে আর কি বেশি লিখতে গিয়ে। তো এই হচ্ছে এখানে কথা, ঠিক আছে? 7-7-এর মতো অ্যাভারেজ পাওয়াই যায় তুমি যদি প্রত্যেকটা 8-9 করে প্রথম দিকে আসতে পারো, তো 7-7-14 গুড অ্যামাউন্ট অফ নাম্বার আনসার না করার চাইতে। সো ওইখানে মেইনলি তুমি এই টাইমটা রাখবা 32 মিনিটস অ্যারাউন্ডের মতো, বা 34 মিনিটস লাগতে পারে 17-17 মিনিটের, দেন তোমার হাতে 5 মিনিটের মতো টাইম থাকে। সো লাস্টের গুলো কখনোই দেখা যায় 20 মিনিটের মতো আনসার করা যায় না। লাস্টে এমনিও দেখো হাতে গতি প্রথমে থাকে না, পরে হাতে গতি ইচ্ছা মতো গতি আসে, বাট একটু ব্যথাও হয় হাতে। সো এটা একদম প্র্যাকটিক্যাল, আমার টাইম ম্যানেজমেন্ট আসলে এইভাবে হইতো, আমি তোমাদের সেই জিনিসগুলো বললাম আর কি। দ্যাটস ইট। লুজ শিট বিভ্রাট, তারপরে হচ্ছে তোমার টাইম ম্যানেজমেন্ট, কি কি বিষয়গুলো মাথায় রাখবা। আই হোপ তোমাদের কাছে হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে। ভিডিওটি একটু বড় হয়েছে, বাট আই হোপ তোমরা হচ্ছে ব্যাপারগুলো ক্লিয়ার হয়েছে, কারণ এখানে আমি অনেকগুলো কথা আসলে তোমাদের বলছি, অনেকগুলো ফরম্যাট নিয়ে তোমাদের কথাবার্তা বলছি। আর অবশ্যই তোমরা হচ্ছে এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে এটা ডেফিনেটলি যুক্ত হয়ে থাকবে, কারণ আমি এখানে কোয়েশ্চেনগুলো নিয়ে আসলে আস্ক করি যে তোমাদের মেইনলি আসলে কি কি প্রবলেম, কি কেননা তোমরা এখন অনেক জায়গায় পড়ছো বা অনেক জায়গায় তোমাদের পড়া শেষ, এখন জাস্ট লাস্ট মোমেন্টে রিভিশন করানোর জন্য আমার অলওয়েজ কাজ থাকে যে তোমাদের যেন লাস্ট মোমেন্টে সুন্দরভাবে গুছায় রিভিশন দেওয়াইতে পারি। তো সেই কাজগুলো আসলে আমি মেইনলি করি প্রতি বছরে, এইচএসসির টাইমে গত বছরও করছি। তো এটার সাথে তোমাদের হচ্ছে এক্সামও হবে এই চ্যানেলটাতে, কনফিডেন্স বুস্ট এক্সাম টাইপের, যেন মানে মাথা খুলে যায়। ওকে, সো দ্যাটস ইট। আই হোপ তোমরা হচ্ছে বুঝতে পারছো। আর যদি খাতায় একান্ত দেখতে চাও, এই ভিডিও দেখার পর আর দেখার প্রয়োজন নেই, মেইন কথা এটাই। তারপরে যদি কেউ খাতায় দেখতে চাও, একটা ভিডিওর হচ্ছে প্লেলিস্ট এখানে দেওয়া আছে, সো দেখতে পারো, পড়ো ভালোভাবে। পরের কোন কোন বিষয় তোমাদের আসলে জানতে চাও সেগুলো একটু জানো। আমি চরিত্র আইডেন্টিফিকেশন নিয়ে কথাবার্তা বলতে মানে ইয়া করবো, যেরকম গত বছর হচ্ছে তোমাদের উপন্যাসের সবগুলো হচ্ছে একটা ফাইনাল রিভিশন দিয়ে দিয়েছিলাম উপন্যাসের কেসে লিখে লিখে। তো এইগুলাই এই বছর এবার আসতেছে। তো টাটা, আল্লাহ হাফেজ। ওকে, পড়ো। আই গেস সৃজনশীল নিয়ে তোমাদের হচ্ছে সকল ডাউট শেষ সকল ব্যাচের ক্ষেত্রে।